ঈদ উদযাপনে বাড়ি ছুটছে মানুষ, মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, তবে নেই যানজট। পরিবহন সংকট দেখিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মাইক্রোবাস, ৩ জন নিহত, আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। রেশনিং পদ্ধতি বাতিল হলেও নড়াইলে স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহ। ফিলিং স্টেশন ঘুরেও মিলছে না তেল, কৃত্রিম সংকটের অভিযোগ। তেলের অভাবে ধান নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি না খাই মরব। 3টে পাম্পে গেছি, 3টে পাম্পই বন্ধ, কোনো ডিজেল দিচ্ছে না, ডিজেল নাই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর। অনেক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার দেখবেন বিস্তারিত। ঈদযাত্রার তৃতীয় দিনে মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি ছুটছে মানুষ। আর সকাল থেকে ঢাকা টাঙ্গাইল আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক গুণ গাড়ির চাপ বেড়েছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট, বোর্ড বাজার ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীরগতি। তবে পরিবহন সংকট দেখিয়ে ৩ থেকে ৪ গুণ বাড়তি ভাড়া আদায়ে ক্ষুব্ধ যাত্রীরা। যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় ও আশেপাশের এলাকায় বেড়েছে যানবাহনের চাপ। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কের ওয়ালটন কারখানা থেকে চন্দ্রা ও আশেপাশের এলাকায় যানবাহন ধীর গতিতে চলছে। অন্যদিকে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগ নেই পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে। সকালের দিকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল বেশি, তবে বেলা 10টার পর থেকে এবারে দূরপাল্লার যানবাহন, যাত্রী ও যানবাহন পারাপারে এই নৌ রুটে ছোট বড় মোট 17টি ফেরি চলাচল করছে। এদিকে ঈদ যাত্রা সহজ করতে এবং সদরঘাটে যাত্রীদের বাড়তি চাপ কমাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চালু হয়েছে বিশেষ লঞ্চ সার্ভিস। দ্বিতীয় দিনে ঘাট থেকে ছেড়ে গেছে 4টি লঞ্চ। সকাল 8টায় পুরবী 1 লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপরে সকাল 9টা থেকে 10টার মধ্যে আরও 3টি লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। আগামীকাল থেকে একই ঘাটে যাত্রী পরিবহনে যুক্ত হচ্ছে কার্নিভাল ক্রুজ সার্ভিস, যা বরিশাল ও ভোলা নৌ রুটে চলাচল করবে। তবে এই রুটে যাত্রী চাপ অনেকটাই কম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় এই মুহূর্তে আছেন সহকর্মী অফজুর রহমান নিপু, যাচ্ছি তার কাছে। নিপু, এই যে মহাসড়কে ঘরমুখে মানুষের চাপ, তা কেমন দেখতে পাচ্ছেন? কি পরিস্থিতি বলুন তো? অনেক আসলে যতই বেলা বাড়ছে ততই কিন্তু আজকে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। চন্দ্রার এই মুহূর্তের পরিস্থিতি যদি বলতে চাই, এই মুহূর্তে নবীনগর চন্দ্রা মহাসড়কের একেবারে চন্দ্রা থেকে যে ওয়ালটন মোড় পর্যন্ত রয়েছে সেখানে দীর্ঘ একটি যানজট সৃষ্টি হয়েছে। এবং এই ছাড়াও কিন্তু আমরা যেটা দেখেছি যে একেবারে বাইপাস থেকে একেবারে শক্তিপুর পর্যন্ত কিন্তু যানবাহনের দীর্ঘ সারি পড়ে গেছে। সব মিলিয়ে যদি বলি 12 কিলোমিটার দীর্ঘ যানবাহনের যে চাপ সেটি কিন্তু দীর্ঘ হয়েছে। এই মুহূর্তে আমরা যেটা দেখেছি যে মানুষের যে স্রোত সেটি কিন্তু এখন চন্দ্রামুখী হচ্ছে। আপনি জানেন যে আজকে শিল্পাঞ্চল আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলের যে পোশাক কারখানাগুলো ছিল সেগুলো কিন্তু আজকে ঈদের ছুটি ঘোষণা করেছেন। অধিকাংশ কারখানা 2টার পর ছুটি দিয়েছেন, কেউ 5টার পর দিবেন। মূলত আজকেই যে যানজট সেটি কিন্তু যানবাহনের চাপ সেটি কিন্তু একেবারে পুরোদমই শুরু হবে এমন শঙ্কা করছেন ট্রাফিক কন্ট্রোল রুম। ট্রাফিক কন্ট্রোল রুমের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, তারা কাজ করে যাচ্ছেন যাতে নির্বিঘ্নে ঈদের ঘরমুখে মানুষকে তাদের বাড়ি পৌঁছে যাওয়া যায়, সেই ধরনের সকল ধরনের ব্যবস্থা নিতে। তবে এখানকার যাত্রীদের সঙ্গে যেটা কথা বলে জেনেছি, তাদের যে অভিযোগ সেটা হলো বাড়তি ভাড়া নিয়ে। আজকে কিন্তু গতকালের চেয়ে বেশি ভাড়া চাচ্ছে, এমনটি অভিযোগ কিন্তু তারা বলছেন। তো শুধু তাই না, আরও একটি অভিযোগ তারা করছেন যে স্থানটিতে বাস থাকার কথা সেই স্থানটিতে এখনও পর্যন্ত কিন্তু তারা নির্দিষ্ট স্থানে বাস পাচ্ছে না। দীর্ঘ 1 কিলোমিটার হেঁটে যেয়ে কিন্তু কাঙ্ক্ষিত বাসে উঠতে হচ্ছে। তো এই ছিল এখানকার অবস্থানই।
গাজীপুর থেকে পলাশ প্রধান, যিনি মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছেন। একটু জানতে চাই পলাশ, আপনার থেকে যে মহাসড়কের চিত্র আসলে কেমন দেখতে পাচ্ছেন? যেমনটা নিপু বলছিল, তেমন কি কোনো সিমিলারিটি পাচ্ছেন কিনা, নাকি ভিন্ন চিত্র দেখছেন সেখানে? আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখানে কোনো যানজটের চিত্র খুবই কম, তবে যাত্রীদের যে অভিযোগ সেই অভিযোগটি একটি চিত্র দেখায়। তারা ময়মনসিংহ যাবে, এখন টঙ্গীতে রয়েছে, তারা কিন্তু সবাই এই মৃত্যু ঝুঁকি নিয়ে তাদের যেতে হচ্ছে। অর্থাৎ এখানে যে পরিবহনের যে একটি সিন্ডিকেট, সেই পরিবহনের সিন্ডিকেটের কারণে মূলত তাদের এই সমস্যা হচ্ছে। তারা পরিবার পরিজনকে নিয়ে এইভাবেই মৃত্যু ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। তারা বলছে যে এই ট্রাক যোগে তাদেরকে যেতে হচ্ছে 200 টাকা করে, ঠিক পরিবহনে ভাড়া চাচ্ছে 1000 টাকা করে। আমার বিপরীত পাশে প্রায় 20 থেকে 30টি বাস রয়েছে, তারা এখানে সিন্ডিকেট করে রাখা হয়েছে। তারা বলছে এখন তারা যাবে না, অর্থাৎ তাদের দাম যখন বাড়বে, সংকট যখন তৈরি হবে, তখনই তারা যাবে, এমনটি কিন্তু তারা সংকট তৈরি করে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা একজন ড্রাইভার এবং কন্ট্রাক্টরের সাথে কথা বলছিলাম। তারা যে বিষয়টি বলছিল যে তাদের কাঙ্ক্ষিত যে সময়, সেই কাঙ্ক্ষিত সময় হলে তারা এখান থেকে ছাড়বে, অর্থাৎ এখন তারা এখান থেকে ছেড়ে যাবে না। তারা বলছে যে তাদের একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং তাদের নির্দিষ্ট যাত্রী রয়েছে, এমন বাহানা দিয়ে মূলত ময়মনসিংহ মহাসড়কের পাশে বা মাঝখানে তারা সারিবদ্ধভাবে রেখে পরিবহন সংকট তৈরি করে ভাড়া দ্বিগুণ করছে। গাজীপুর থেকে পলাশ প্রধান, যিনি মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছেন। একটু জানতে চাই পলাশ, আপনার থেকে যে মহাসড়কের চিত্র আসলে কেমন দেখতে পাচ্ছেন? যেমনটা নিপু বলছিল, তেমন কি কোনো সিমিলারিটি পাচ্ছেন কিনা, নাকি ভিন্ন চিত্র দেখছেন সেখানে? আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখানে কোনো যানজটের চিত্র খুবই কম, তবে যাত্রীদের যে অভিযোগ সেই অভিযোগটি একটি চিত্র দেখায়। তারা ময়মনসিংহ যাবে, এখন টঙ্গীতে রয়েছে, তারা কিন্তু সবাই এই মৃত্যু ঝুঁকি নিয়ে তাদের যেতে হচ্ছে। অর্থাৎ এখানে যে পরিবহনের যে একটি সিন্ডিকেট, সেই পরিবহনের সিন্ডিকেটের কারণে মূলত তাদের এই সমস্যা হচ্ছে। তারা পরিবার পরিজনকে নিয়ে এইভাবেই মৃত্যু ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। তারা বলছে যে এই ট্রাক যোগে তাদেরকে যেতে হচ্ছে 200 টাকা করে, ঠিক পরিবহনে ভাড়া চাচ্ছে 1000 টাকা করে। আমার বিপরীত পাশে প্রায় 20 থেকে 30টি বাস রয়েছে, তারা এখানে সিন্ডিকেট করে রাখা হয়েছে। তারা বলছে এখন তারা যাবে না, অর্থাৎ তাদের দাম যখন বাড়বে, সংকট যখন তৈরি হবে, তখনই তারা যাবে, এমনটি কিন্তু তারা সংকট তৈরি করে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা একজন ড্রাইভার এবং কন্ট্রাক্টরের সাথে কথা বলছিলাম। তারা যে বিষয়টি বলছিল যে তাদের কাঙ্ক্ষিত যে সময়, সেই কাঙ্ক্ষিত সময় হলে তারা এখান থেকে ছাড়বে, অর্থাৎ এখন তারা এখান থেকে ছেড়ে যাবে না। তারা বলছে যে তাদের একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং তাদের নির্দিষ্ট যাত্রী রয়েছে, এমন বাহানা দিয়ে মূলত ময়মনসিংহ মহাসড়কের পাশে বা মাঝখানে তারা সারিবদ্ধভাবে রেখে পরিবহন সংকট তৈরি করে ভাড়া দ্বিগুণ করছে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন 6 জন। সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যরা মিলে ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ছনকা এলাকায় পৌঁছলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়, আর ঘটনাস্থলে প্রাণ হারান গাড়ি চালক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে 2 যাত্রীও মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহত বাকি 6 জন হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন। মাত্র 40,000 টাকার জন্য বন্দুকের নলের মুখে বাড়ি থেকে করেছে উচ্ছেদ। আর এমনটাই ঘটেছে টাঙ্গাইলের মধুপুর রাবার বাগানে। এক গারো পরিবারকে রাবার বাগান কর্তৃপক্ষের উচ্ছেদ চেষ্টার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে চারিদিকে ওঠে নিন্দার ঝড়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে সহায়তা প্রদান করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। টাঙ্গাইল মধুপুরের কালাপাহাড় এলাকা, বিস্তৃত রাবার বাগানের ভেতর দেখা যায় ছোট্ট একটি ঘর। সেখানেই থাকেন গারো নারী রমেন কবি ও তার পরিবার।
8 বছর ধরে বনের ভেতরেই বসবাস করছিল পরিবারটি। ধীরে ধীরে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন ঘর বানানোর প্রয়োজন দেখা দেয়। নিয়মমাফিক বন কর্তৃপক্ষের কাছে অনুমতি চায় পরিবারটি। অনুমতি দেওয়ার কথা বলে 1 লাখ টাকা ঘুষ চেয়ে বসে গার্ড নায়েব আলী ও মঞ্জু। 60,000 টাকা পরিশোধ করে ভুক্তভোগী পরিবার। বাড়িঘর টিনটুন নাই, আমি ঘর বাড়াবার চেষ্টা করার জন্য ওরা 60,000 মঞ্জু আর নাইবালি 60,000 টাকা দিচ্ছে, আমার হুসুর থেকে 50,000 টাকা দিচ্ছে। গামছা দিয়া ডাকা মেরে আমার মারবার চাইছিল, পরে আমি আবার নাঠি নিয়ে উঠছি। হ্যাঁ, তুমি করে কে হুকুম দিছে, কে তুমি করে এত এত পাওয়ার দিছে? পরিবারের অভিযোগ 40,000 টাকা বাকি থাকায় বনের লোকেরা এসে উচ্ছেদের চেষ্টা করে। যদিও টাকা নেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেন রাবার বাগানের ব্যবস্থাপক। একটা ম্যানেজার এখন এই জায়গায় দায়িত্ব নিয়ে আইসা হঠাৎ করে কোনো বিনা নোটিশে, ঠিক আছে, অতর্কিতভাবে হামলা চালায়, একটা পরিবারকে উচ্ছেদ করে একটা পায়তারা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভুল মেসেজ পৌঁছেছে। এখানে আসলে উচ্ছেদের কোনো ঘটনা ঘটেনি। যদি আমার কাছে এরকম কোনো অভিযোগ করতো তাহলে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতাম, কিন্তু কোনো অভিযোগ তো করে নাই। এটা তো একটা কার কাছে স্যার অভিযোগ করলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দুকের নলের মুখে গারো পরিবারকে উচ্ছেদের ভিডিও দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে সহায়তা প্রদান করেন তিনি। তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। তো ওই জায়গা থেকে আমি দেখলাম যে ফ্যামিলিটা খুবই হতদরিদ্র এবং মানবিক একটা ইস্যু। তার বাচ্চা কাচ্চার সংখ্যা ওই লোকের প্রায় 11 জন। তারপর তাদেরকে একটা আশ্বস্ত করা নিয়ে আসলাম যে আপনারা থাকেন, আমরা দেখতেছি কিভাবে কি করা যায়, এবং সরকারের পক্ষ থেকে আপনাকে যে ক্ষতিটা হয়েছে রাবার বাগান কর্তৃপক্ষ ম্যানেজার সাহেব যেমন জানালো যে খুঁটি যেগুলো অপসারণ করছে বা ভাঙছে ওটা তাদেরকে দিয়ে দিব। স্থানীয়দের অভিযোগ, রাবার বাগানের বহু জায়গা কর্তৃপক্ষের উদাসীনতায় প্রভাবশালীদের দখলে চলে গেছে। অসহায় পরিবারের দিকে বন্দুকের নল তাক না করে বেহাত হওয়া জমি উদ্ধারে কঠোর হবার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নড়াইলে অব্যাহত জ্বালানি সংকট। পাম্পে পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না বড় চাষি ও যানবাহন চালকরা। ক্রেতাদের দাবি দাম বাড়ানোর জন্যই কৃত্রিম এই সংকট। এদিকে সরবরাহ কম থাকায় ভোক্তাদের তেল দিতে পারছেন না বলছেন ব্যবসায়ীরা। নড়াইল সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের বড় চাষি রফিকুল ইসলাম জমিতে সেচ দেওয়ার জন্য নিজ এলাকায় পাননি 1 ফোঁটা ডিজেল। সাইকেল চালিয়ে শহরের এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরলেও মেলেনি 1 লিটার তেলও। শূন্য ড্রাম নিয়েই ফিরেছেন বাড়ি। আমার তো নিজের তাও যাচ্ছে, আরো দর্শকের তাও যাচ্ছে। এখন এই মতো অবস্থায় আসলাম তো দেখি 5 জনে কোথাও পালাম না, আমরা ফিরে বাড়ি চলে যাচ্ছি। স্থানীয় অনেকের অবস্থাই রফিকুল ইসলামের মতো। এমন পরিস্থিতিতে বোরো ধানের আবাদ ও উৎপাদন নিয়ে শঙ্কিত তারা। 3টে পাম্পে গেছি, 3টে পাম্পই বন্ধ, কোনো ডিজেল দিচ্ছে না। ডিজেল নাই, তাহলে এই বড় মৌসুমে এখন এই ধানের এখন বাইল বাইরবে, কিভাবে বা কৃষকরা পানি দিবে? তেলের অভাবে ধান নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি না খাই মরবো। এরপরে সরকারকে আমার লোন দেবে? 5 দিন আমরা কোনো পাম্পে এসে কোনো তেল পাচ্ছি না, কোনো দোকানে গেলে কোনো তেল নেই। জেলা শহর ও আশপাশ ঘুরে শুধু একটি পাম্পে পেট্রোলের সন্ধান মিলেছে। সেখানে রেশনিং পদ্ধতিতে স্বল্প পরিমাণে তেল নিচ্ছেন বাইকাররা। কয়েকটি পাম্পে ডিজেল, পেট্রোল, অকটেন কিছুই না থাকায় লাল কাপড় টাঙিয়ে সংকটের ইঙ্গিত দেয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, পাম্পে তেল পাওয়া না গেলেও কোথাও বাড়তি দাম দিলেই মিলছে খুচরা তেল। অনেক জায়গায় দোকানে আমি নিজেই কিনেছি, কিছু টাকা বেশি দিলি তেল পাওয়া যাচ্ছে, কিন্তু এই তেলগুলো কোথা থেকে আসতেছে? আমরা আছে গাড়ির ড্রাইভার, আমরা আছে খালি মনে করেন এনে কোনো ভাড়াও যেতে পারতেছি না। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় তেল কম আসা এবং ক্রেতাদের বাড়তি চাপ থাকায় সাময়িক সমস্যা। তেল যেটুকানি পাচ্ছি আমরা এইটুকানি দিয়ে মানুষের চাহিদা মেটাতে পারতেছি না, তার কারণে আমাদের পাম্প এখনো বন্ধ রয়েছে। যতটুকু যা তেল আনতেছি শেষ হয়ে যাচ্ছে, বন্ধ করে রাখতে হচ্ছে। যেটা আছে সেটা দিচ্ছি। পেট্রোল আছে আমাদের, এখন পেট্রোল চলতেছে। এমন পরিস্থিতিতে কৃষকদের নিয়মিত পরামর্শের পাশাপাশি পাম্প মালিকদের সাথে যোগাযোগ রাখছে কৃষি বিভাগ। ডিজেল পর্যাপ্ত যাতে কৃষকরা পায় আমরা মনিটরিং করছি, এবং বিভিন্ন পাম্প মালিক ও যারা এজেন্ট আছে তেলের তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা এই সময় অন্তত আরও 1 মাস নিরবিচ্ছিন্ন তেল বা ডিজেল তাদেরকে সরবরাহ করেন। চলতি মৌসুমে জেলায় 5,309 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।